স্বাস্থ্যবিধি না মানলে করোনার তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। টিকার সংকট হবে না আশা পররাষ্ট্রমন্ত্রী। ভারত চেষ্টা করছে জানালেন হাই কমিশনার। 200 শয্যা নিয়ে করোনা চিকিৎসায় যুক্ত হল হৃদরোগ ইনস্টিটিউট। এখনো গ্রেফতার হয়নি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের নির্দেশদাতারা। মুমিনুলের সেঞ্চুরিতে ক্যান্ডিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা 3টা নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। আগের রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। ঢিলেঢালা লকডাউনে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের সংখ্যা বেড়েছে রাজধানীর সড়কে। কোথাও কোথাও দেখা গেছে যানজটও। আরো জানাচ্ছেন সাদিয়া আফরোজ। একই সাথে জনবহুল এবং ঝুঁকিপূর্ণ এলাকা পুরান ঢাকার চকবাজার। 30% বেশি করোনা সংক্রমণের ঝুঁকিতে এই এলাকা। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাফেরা অনেকটা স্বাভাবিক সময়ের মতোই। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে খুব বেশি সচেতনতা নেই এখানকার বাসিন্দাদের। মাস্কটা অনেক সময় শ্বাস বন্ধ হয়ে আসে, এই জন্য খুলি আবার পরি। চালানো অবস্থায় কি করি খুললা লাই, রাস্তা ক্লিয়ার থাকে তো, বাতাসের মধ্যে তো নাই, বাতাস খাই। পুরান ঢাকার সদরঘাট, লালবাগের মতো ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও রিকশা, অটোরিকশা, প্রাইভেট কারের চলাচল বেড়েছে। চেকপোস্টে পুলিশের ব্যারিকেড থাকলেও চেক করতে দেখা যায়নি। প্রবণতা ছিল টেলিভিশনের ক্যামেরা দেখে তৎপরতা দেখানোর। এত যানবাহন সামাল দিয়ে পরীক্ষা করা সম্ভব নয় বলেও স্বীকার করেন পুলিশ সদস্যরা। জীবিকার প্রয়োজনে মানুষ বাইরে হবে, যা ঠেকানো যাবে না। যতটুকু সম্ভব আমরা ইন্টারনাল টেকেল দিতেছি। এখন ভয় কমে যাওয়ার কারণে একটু দরকারে মানুষ বের হচ্ছে, তেমন কিছু মনে করতেছে না। কোথাও কোথাও একদিকের রাস্তা বন্ধ করে রাখায় উল্টো পথে চলেছে যান, ফলে দেখা দিয়েছে তীব্র যানজট। আমরাও জিনিসটা খেয়াল করছি, 2 দিন যাবৎ মানুষের গমনাগমন একটু বেশি। তো আমরা কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র যারা অথরিটি আছে স্যারদের বলছি, স্যাররা যদি মনে করে যেটা খুলে দিতে হবে আমরা খুলে দিব। রাইড শেয়ারিং অ্যাপেও চলাচল বেড়েছে। যাত্রী পেয়ে চালকদের কারো কারো মধ্যে ছিল স্বস্তি, যদিও রিকশা চালকদের অনেকেই হয়রানির অভিযোগ করেছেন। রিকশা উল্টে ফেলাই দেয়, ডাইরেক্ট চিপা চাপা রাস্তা বন্ধ করে দিচ্ছে, অথচ বড় গাড়ি চলে। আমার কাছে ট্রাফিক সিগন্যালে পড়ি নাই, আর কি দেখে শুনে চলি। জরুরি সেবার স্টিকার লাগিয়ে ব্যক্তিগত কাজে বের হওয়ার উদাহরণও মিলেছে এদিন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানলে করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না। এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। করোনা সংক্রমণটা বাড়লো কেন, দ্বিতীয় ঢেউ আসলো কেন, কি কারণ? আমরা তো প্রথম ঢেউ সামাল দিয়েছিলাম, মৃত্যুর হার মাত্র 5-এ নেমে এসেছিল, 7-8-এর মধ্যে থাকতো, এবং আমাদের সংক্রমণ 350-400 হইতো। হঠাৎ করে সেটা 7000-এ উঠে গেল কেমনে, 100-তে মৃত্যু উঠলো কেমনে? এই বিষয়গুলো দেখার বিষয় আছে যে করোনার এই ঢেউটা আসলো কিভাবে, কারাই ঢেউটা আনলো। কারণ আমরা যদি এটাকে চিহ্নিত না করি তাহলে আবার তৃতীয় ঢেউর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই যে আমরা ঘোরাঘুরি করলাম বেসামাল ভাবে, আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। লকডাউনের কড়াকড়িতে দুর্ভোগে পড়েছেন সিএনজি এবং রিকশা চালকরা। একে তো প্যাসেঞ্জার নেই, তার উপর পুলিশি হয়রানি, দুই মিলে তাদের নাভিশ্বাস অবস্থা। তারপরও বাধ্য হয়ে রাস্তায় নামতে হয় তাদের। সরকারের কাছে অর্থ সহায়তার দাবিও জানান তারা। রিপোর্ট করছেন মাহফুজা মোসলেহি।
পান সিগারেটের ব্যবসা করতাম, এখন 2 দিন ধরে গাড়ি চালাইতাছি। রাস্তার মধ্যে যাত্রী নাই, কি করে চলবো, কি করে খাইমু? করোনায় চাকরি হারিয়ে বিকল্প আয়ের পথ হিসেবে আমির হোসেনের মতো অনেকেই পা রাখছেন রিকশার প্যাডেলে, কিন্তু গলির বাইরে যেতে বাধা অধিকাংশ রোডেই। বেঁচে থাকার লড়াইয়ে যাত্রীর সন্ধানে তাই লকডাউনের রাস্তায় ঘুরছেন ঘন্টার পর ঘন্টা। 2 ঘন্টা ধরে ঘুরতাছি, বাল বাচ্চা খাওয়ান দিতে পারি না, বাজারের টাকা মিলে না, ঘরেও খুব কষ্ট, বাইরে খুব কষ্ট। যেখানে দাঁড়ায় পুলিশে সেখানে আঙ্গরে দৌড়াই দেয়, রোজগার করতে পারি না। গুলির ভিতরে তো কোনো গাড়ি ঘোড়া নাই, শতাশতি গাড়ি গুলির ভিতরে আছে। কয়জনের নিব একটা প্যাসেঞ্জার, কিন্তু আমরা মেন রোডে উঠতে দিতেছে না। নগরীর মূল সড়কে বেরোনোর অনুমতি থাকলেও মুভমেন্ট পাশের জটিলতায় পুলিশি বাধার মুখে পড়েন সিএনজি চালক এবং ইজি বাইকাররাও। পুলিশের ঝামেলা তো চেকপোস্টে আছি, তার ভিতরে তো লোক পাইতেছি না। মানে আমাদের মহামারী একটা সমস্যা, করোনার চেয়েও আমরা বেশি কষ্টে আছি। দুজনের মুভমেন্ট পাশের সিস্টেমটা তো নাই ওইখানে। প্রত্যেকদিন আমরা দুজন একসঙ্গে যাতায়াত করতেছি, তো এখন ওনাকে কিন্তু আলাদা সিএনজি কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠালে এটা ব্যয়বহুল আমার জন্য। নিজের বাইক আছে, সেটা যাতায়াত করে অনেক বেনিফিটেড না, সেফটিও তো সেটা। এখন যদি আমার ওয়াইফ কিংবা ফ্যামিলি বাবাকে নিয়ে যাই, তাইলে তো আলাদা পাঠাইতে হইতেছে। এটা দুইজনের সিস্টেমটা করা উচিত, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। ফলে ড্রাইভারদের সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়েন এসবে থাকা সাধারণ যাত্রীরাও। আমি 200 টাকা ইনকাম করি না, আমার 1000 টাকা খরচ হয়ে গেছে রাস্তা ভাড়া। এই ধরনের স্বাভাবিক মানুষ কিভাবে চলবো? আমরা তো রাজনীতিবিদ করি না, বা আমরা মন্ত্রী মিনিস্টারের ছেলে না যে আমরা প্যারাডো গাড়ি না গরম। তবে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, করোনার এমন আপৎকালে ডিএমপির নির্দেশনা এবং স্বাস্থ্য বিধি না মানায় জনস্বার্থেই এত তৎপরতা ডিএমপির। আমাদের মুভমেন্ট পাশে অনলি ফর একজন চলবে, 2 জন চলতে পারবে না। এখানে দেখা যায় যে আপনার 3 জন 4 জন, এরা বিভিন্ন অজুহাত দেখায়। মানুষকে করোনা থেকে মুক্ত করার জন্য আমরা এটা করছি, মানুষকে আমরা হয়রানি করতেছি না। আমরা যতটুকু পারতেছি ওদেরকে সচেতন করতেছি এবং বোঝাচ্ছি। গণসচেতনতার পাশাপাশি এ ব্যাপারে সড়কে প্রত্যেকের সহযোগিতাও প্রত্যাশা করেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। টিকার চালান গতিশীল করতে প্রয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিকা সংকটে পড়বে না বাংলাদেশ। এদিকে মে মাসেই বিশ্বব্যাংকের লোনে আসছে বিপুল পরিমাণ কোভ্যাক্স টিকা। ভারতের পুনে সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে 3 কোটি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন কিনেছে সরকার, এর মধ্যে মাত্র 70 লাখ ডোজ এ পর্যন্ত বাংলাদেশে এসেছে 2টি চালানে। এছাড়া ভারত সরকার বিভিন্ন সময়ে উপহার দিয়েছে 33 লাখ ডোজ কোভিশিল্ড। সব মিলে বাংলাদেশের টিকা এসেছে 1 কোটি 3 লাখ ডোজ। বিপরীতে টিকা পেতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় 72 লাখ মানুষ, যার জন্য প্রয়োজন 1 কোটি 44 লাখ ডোজ টিকা। এ পর্যন্ত নিবন্ধিতদের টিকাদান সম্পূর্ণ করতেই প্রয়োজন আরও 41 লাখ ডোজেরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এরই মধ্যে 75 লাখ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। হাতে আছে 28 লাখ ডোজেরও কম। এরপর কি হবে প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রীর কাছে। আমাদের ডেইলি দরকার হয় এই কোভিডের এই রমজানের আগে 2 লক্ষ মতো, হ্যাঁ, এবং আমাদের মজুদ আছে যথেষ্ট। আমার মনে হয় না আমাদের খুব অভাব হবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আছেন। ভারত এবং বাংলাদেশের যে এত সুন্দর সোনালী সম্পর্ক, যদি কোম্পানি ঝামেলা করতে চায় তাহলে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বললে হি উইল ম্যানেজ। এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে বিশ্বব্যাংক। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে, মে মাস থেকে বাংলাদেশ পেতে শুরু করবে কোভ্যাক্স টিকা। মোট 6 কোটি 80 লাখ ডোজ কোভ্যাক্সিন টিকা কিনতে বাংলাদেশকে $50 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। কোভ্যাক্স, আপনার ওয়ার্ল্ড ব্যাংক সেদিন বলেছে যে ভ্যাকসিন ওটা মে মাসে আসবে। এছাড়াও রাশিয়ার আবিষ্কার করা টিকা বাংলাদেশেই উৎপাদন করা যায় কিনা সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। বাংলাদেশে করোনা টিকা সরবরাহ নিশ্চিত রাখতে ভারত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার বিক্রম দরাইস্বামী। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের একথা জানান তিনি। আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি, দেখা যাক উভয় দেশের সহযোগিতায় আমরা কতটুকু কাজ করতে পারি। সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সীমিত উৎপাদনের যতটুকু পারবো ভাগ করে নেব।
ভারতে করোনা পরিস্থিতি কয়েকদিন ধরে দ্রুত বাড়ছিল। এবার দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিল ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 3,15,000 মানুষ। এ সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় 18,000 বেশি। এর আগে গত বছরের 17 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে একদিনে 3,07,000 মানুষ করোনা শনাক্ত হয়েছিল। ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,59,30,000। শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ভারত। দেশটিতে আক্রান্তের সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। সর্বশেষ 2,104 জনকে নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে 1,84,000। গত 4 এপ্রিল ভারতে একদিনে শনাক্ত হয়েছিল 1 লাখ। মাত্র 17 দিনের মাথায় এ সংখ্যা 3 লাখ ছাড়িয়ে গেল। দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। শয্যার আইসিইউ ও 20টি এইচডিইউ বেড নিয়ে ঢাকায় করোনা চিকিৎসায় যুক্ত হলো আরও 200 শয্যা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল চালু হয়েছে কোভিড ইউনিট। এতে হৃদরোগে আক্রান্ত কোভিড রোগী ছাড়াও যে কোনো করোনা রোগী চিকিৎসা সেবা পাবেন। হাসপাতালগুলোর আইসিইউতে উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মৃত্যু ঝুঁকি শুধু করোনা ভাইরাসে আক্রান্তদের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। করোনার দ্বিতীয় ধাক্কায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাসপাতালের কোনো আইসিইউ শয্যাই ফাঁকা নেই, বাড়ছে হাহাকার। করোনা আক্রান্তদের ফুসফুসই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। হৃদযন্ত্র আক্রমণ হলে রক্ত জমাট বাঁধে। এ থেকে অনেক রোগের হার্ট অ্যাটাকও হতে পারে। এমন ঘটনা বাড়ছে জানাচ্ছেন চিকিৎসকরা। হার্ট অ্যাটাকের মতো সিমটম থাকে এবং তাদের ইকো করলে দেখা যায় যে হার্টের ওয়ালগুলি ড্যামেজ হয়ে গেছে। তো এরকম পেশেন্ট আমাদের এখানে অনেক আসে। আর ইভেন আপনার একই জায়গায় নিয়েও করোনা পেশেন্ট আসে। এই অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চালু হয়েছে 200 শয্যার কোভিড ইউনিট। রোগীদের চাপ থাকায় 414 শয্যার এই হাসপাতালে সবসময়ই দ্বিগুণ রোগী ভর্তি থাকেন। সায়েন্টিফিক্যালি যেটা দেখছি এই শ্বাসকষ্ট একটা বড় কারণ হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া, যে কারণে হৃদরোগ একটা বড় জায়গা। অনেক পেশেন্ট আমরা দেখেছি যে হার্ট অ্যাটাক নিয়ে সরাসরি আসছে। কিন্তু কোভিড শুধু হৃদরোগ না, আমরা সমস্ত করোনা রোগের চিকিৎসাই করব, কিন্তু হৃদরোগে যারা আক্রান্ত তারা হচ্ছে প্রিফারেন্স পাবে যে কোনো সময়ের জন্য, কারণ এদের বিভিন্ন ধরনের সাপোর্ট দরকার হয় যেটা অন্য ইনস্টিটিউটগুলো দিতে পারে না। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, হাইফ্লো নেজাল ক্যানোলা আর আইসিইউ সুবিধাও থাকছে এই নতুন কোভিড ইউনিটে। শিগগিরই অত্যাধুনিক সরঞ্জাম সহ চালু হবে পুরো ইউনিট। আইসিইউ থাকবে 9 থেকে 12 বেডের এবং এইচডিইউ যেখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা ওখানে প্রায় 19 থেকে 20টি থাকবে। কমপ্লিট এখনো হয়নি, ওটা 2 একদিনের মধ্যে হয়ে যাবে। পেসমেকারের জন্য আমি আলাদা ল্যাব রেখেছি, যেই ল্যাবটা আর সাধারণ রোগী ঢুকবে না। তাহলে আমার একই সাথে এখানে ধরেন হার্টের রোগীর চিকিৎসা হচ্ছে, এনজিওগ্রাম হচ্ছে, এনজিওপ্লাস্টি হচ্ছে, রিং লাগানো হচ্ছে, বাইপাস সার্জারি হচ্ছে, ভাস্কুলার সার্জারি হচ্ছে, সবগুলি কিন্তু সাইমালটেনিয়াসলি চলতেছে। আহমেদ রাবি তানিম, ATN নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা। সে ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে 55টি, আর তাতে গ্রেফতার 3 শতাধিক। তবে ওই দিনের অরাজকতার নির্দেশদাতা হেফাজত নেতাদের গ্রেফতার না করায় ক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর গত 26 থেকে 28 মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত ইসলামের কর্মী সমর্থকরা। তাণ্ডবকারীরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সহ 38টি সরকারি বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলাকারীদের মূল টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও শিল্প সংস্কৃতির স্থাপনাগুলো। সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, জেলা শিল্পকলা একাডেমি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত চত্বরে যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে,
সেগুলোর উপর আক্রমণ আসছে। বঙ্গবন্ধু মুরাল কারা ভাঙছে স্পষ্ট ফুটেজ আছে, আলাউদ্দিন সংগীতাঙ্গন কারা ভাঙছে স্পষ্ট ফুটেজ আছে। 27 মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজত ইসলাম। সেখান থেকে ঘোষণা দেওয়া হয় 28 মার্চের হরতালের। হেফাজত ইসলামের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী সারা দেশে হরতাল চলবে। 3 দিনের ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় 55টি মামলায় 414 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি 35,000। এর মধ্যে 3 শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ব্রাহ্মণবাড়িয়ার সেই উস্কানিদাতা নেতারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। জামিয়া ইউনিভার্সিটি থেকে হাইয়ালাল জিহাদ বলে ছাত্রলীগ যুবলীগকে জবাই করার জন্য দা খুন্তি কুরআন নিয়ে আসার জন্য মানুষকে ডাকলো, সেই হেফাজতের কোনো নেতা, হেফাজতের মিছিল করা কোনো কওমি ছাত্র পরিষদের নেতা আজ পর্যন্ত গ্রেফতার হলো না। পুলিশ প্রশাসনের অবশ্য দাবি, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র বিশ্লেষণ করা হচ্ছে। নির্দেশদাতা ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনা হবে। তাদের অপরাধের সম্পৃক্ততা তুলে ধরে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছেন এবং কিভাবে অপরাধটি করেছে, কেন করেছে এবং স্টিল ছবি, ভিডিও ফুটেজে তারা শনাক্ত করে সেই ছবিগুলো আদালতে আমরা প্রডিউস করছি। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের খেলার খবর, ক্যান্ডি টেস্ট। নাজমুল শান্তর পর অধিনায়ক মুমিনুল হকও প্যাভিলিয়নে ফিরে গেছেন। আর তারপরও ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে বড় স্কোরের পথে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের কোনো উইকেট নিতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে এসে মনোসংযোগ হারানো 150 রানের গন্ডি পার করা শান্ত ব্যক্তিগত 163 রানে তিনি লাহিরু কুমারের কাছে কট অ্যান্ড বোল্ড হয়ে যান। 378 বল খেলেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। শান্তর বিদায় মুমিনুলের সঙ্গে 242 রানের জুটি ভেঙে যায়। দ্বিতীয় সেশনে আউট হন একাদশ টেস্ট সেঞ্চুরি করা মুমিনুল হক। 127 রানের ইনিংসটিতে তিনি খেলেছেন 304 বল। Out, caught and bowled. Sri Lanka. বাইজেস্টে বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। ডায়রিয়া রোগীতে পূর্ণ পিরোজপুরের সব হাসপাতাল। লকডাউনে নাভিশ্বাস, দোকান খোলার অপেক্ষায় ছোট ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি না মানলে করোনার তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। টিকার সংকট হবে না আশা পররাষ্ট্রমন্ত্রীর, ভারত চেষ্টা করছে জানালেন হাই কমিশনার। 200 শয্যা নিয়ে করোনা চিকিৎসায় যুক্ত হল হৃদরোগ ইনস্টিটিউট। এখনো গ্রেফতার হয়নি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের নির্দেশদাতারা। মুমিনুলের সেঞ্চুরিতে ক্যান্ডিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। দেশে মেট্রো রেলের যুগ শুরু হলো বলে একদিকে চলছে রেলপথের কাজ দ্রুত গতিতে শেষ করার চেষ্টা, অন্যদিকে জাপান থেকে আসছে ফরমায়েশ অনুযায়ী তৈরি ট্রেন। মেট্রো রেলের এক সেট কোচ ইতোমধ্যে ঢাকার উত্তরার ডিপোতে নেওয়া হয়েছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। সাহসে কি না হয়, মেট্রো রেলের স্বপ্নটাও যে আজ বাস্তবতার পথে। উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ আপোষহীন, এ যেন তারই প্রমাণ। ঢাকায় চালানোর জন্য মেট্রো রেলের প্রথম সেট ট্রেন এখন দেশে। এরই মধ্যে নেওয়া শুরু হয়েছে দিয়াবাড়িতে স্থাপিত ডিপোতে। বুধবার বিকেলে তুরাগ তীরের অস্থায়ী জেটিতে আনা হলেও বৃহস্পতিবার সকালে বাস থেকে তার খালাসের কাজ শুরু হয়। বিশাল কর্মযজ্ঞের কোথাও কোনো ত্রুটি যাতে না হয়, শুরু থেকেই সেই চেষ্টা। লিফটিং জিপ থাকার পরও তাই বাড়তি সতর্কতা,
বাড়তি সময় নিয়েই চলে কোচ নামানোর কাজ। 6টি কোচ নামানোর কাজ চলবে শুক্রবার পর্যন্ত। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের প্রথম কোচ আমরা আজকে এখানে আল্লাহর রহমতে সফলভাবে ট্রেলারের উপরে আনলোড করেছি। এরপর কোচগুলোর অবস্থান হবে দিয়াবাড়ির ডিপোতে। এরই মধ্যে পরীক্ষার জন্য সব ধরনের আনুষঙ্গিক যন্ত্রপাতি আনা হয়েছে ইতালি থেকে। পরীক্ষা শেষে সন্তুষ্ট হলেই কোচগুলো তোলা হবে লাইনে। এরপর পরীক্ষামূলক চলাচল, যার জন্য দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী পর্যন্ত মেট্রো রেলের লাইন, সংকেত ব্যবস্থা ও স্টেশন অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি শতকরা 61.49 প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52 দুপাশে দুটি ইঞ্জিন আর 4টি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি করছে জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি যৌথ কনসোর্টিয়াম। চুক্তির 24 সেটের মধ্যে প্রস্তুত হয়েছে 5 সেট ট্রেন। প্রথমটির ধারাবাহিকতায় পরবর্তী সেটগুলোর ট্রেনও খুব দ্রুত দেশে আনা হবে। দ্বিতীয় মেট্রো ট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্র বন্দরে গতকাল সম্পন্ন হয়েছে। 16 জুনের মধ্যে আশা করছি ডিপোতে পৌঁছবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। গত এক সপ্তাহে পিরোজপুরে ডায়রিয়া রোগীর সংখ্যা ব্যাপক বেড়েছে। হাসপাতালে সক্ষমতার চেয়ে রোগী কয়েকগুণ বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতি বছরই গরমের মৌসুমে ডায়রিয়ার প্রকোপ বাড়ে। বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ এবং শিশুরা। আক্রান্তের দিক থেকে এগিয়ে রয়েছে নেসারাবাদ, ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া উপজেলা। জেলার 6 উপজেলা হাসপাতালে সব শয্যায় এখন রোগীতে পূর্ণ। ফলে অনেক রোগীকে মেঝে, বারান্দা ও অন্যান্য ওয়ার্ড থেকে চিকিৎসা নিতে হচ্ছে। পিরোজপুর হাসপাতালেও বারান্দায় ঠাঁই হয়েছে অনেক ডায়রিয়া রোগীর। বারান্দায় ফ্যান না থাকায় তীব্র গরমে অপরিসীম ভোগান্তির মধ্যে পড়েছেন রোগীরা। লিচু গাছে আম, বিস্ময়কর এই ঘটনা ঠাকুরগাঁওয়ের বালিয়ায়। একটি লিচু গাছে ঝুলছে আম আকারের একটি ফল। কি ফল? তাৎক্ষণিক নাম জানাতে পারেননি কৃষি কর্মকর্তারাও। তবে প্রকৃতির এই বিচিত্র খেয়াল দেখতে ভিড় করছে প্রচুর মানুষ। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আহমেদ সরকারের রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার ছোটবালিয়া সিঙ্গিয়া গ্রামের কলনিপাড়ার আব্দুর রহমানের লিচু গাছে ঝুলছে গুটি গুটি লিচু। লিচুর পাশেই ধরেছে আম। একটি ডালে 16টি লিচু, আর সেই ডালেই ধরেছে আম আকৃতির একটি ফল। বিস্ময়কর এ ফলের ঘ্রাণ ও বৈশিষ্ট্য আমের মতোই। দেখে হতবাক সবাই। একজনে যে একটু চিমটি মারছিল, কষ বাইরে হয়েছে, তখন আমরা ওই লোকটাকে বগা দিছি, গালাগালি পারছি। তখন থেকে আমরা এই যে ঘিরা দিছি, এটা ওই যে কষ বাইছে, কষ্টে একটু শুঙ্গিছি, আমের মতন ঘ্রাণ বাড়াইছে। আমি এসে পরে ওকে খুব হাতাহাতি করে খুব রিসার্চ করে দেখলাম যে আসলে কেউ কোনো বদ বেশি করছে নাকি, গাছের আম আইনে যে আঠা দিয়া বা ট্যাপ দিয়া কোনোভাবে জোড়া জয়েন করছে নাকি। পরে আমি অনেকক্ষণ পরে হাতা দেখলাম যে না, কোনো জয়েন নেই। কেউ যদি কৃত্রিম ভাবে লাগাও থাকে তাহলে তো এতদিন থাকবে না, ওটা ঝরে পড়ে যাবে। কিন্তু এখনো ওইভাবেই আছে, টাটকা, যেভাবে টাটকা আম গাছে থাকে সেইভাবেই আছে। লিচু গাছে আম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ভাইরাল হওয়ার পর দেখতে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 3 সদস্যের একটি দল। তাদের ভাষায় আম ও লিচু 2 মেরুর ফল। এক ডালে গ্রাফটিং বা কলম ছাড়া এই 2 ফল ধরা অসম্ভব। নমুনা পাঠানো হয়েছে গবেষণা বিভাগে। অপেক্ষা করার কথা বললেন কৃষিবিদরা। বিষয়টি অস্বাভাবিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে এটা আসলে একটি অসম্ভব ঘটনা। কারণ লিচু এবং আম 2টি ভিন্ন পরিবারের সদস্য। আরো কিছুটা সময় নিয়ে, অন্তত 7 দিন 10 দিন সময় নিয়ে আমরা বলতে পারবো যে আসলে এটার ঘটনাটা কি হয়েছে। এমন এক বিচিত্র খেয়ালের ব্যাখ্যাও নিশ্চয়ই রয়েছে। সেই কারণটি উন্মোচনের অপেক্ষায় মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার মেটার প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ভেড়ার খামার করে স্বাবলম্বী হয়েছেন জয়পুরহাটের সনি মণ্ডল নামে এক তরুণ।
কম খরচে লাভবান হওয়ায় তার দেখাদেখি এলাকার অনেকেই এখন ভেড়ার খামার করায় আগ্রহী। জেলার পশ্চিম বিহারপুর গ্রামের সনি মণ্ডল কয়েক বছর আগে তার ব্যবসায় লোকসানে পড়েন। পরে ভাগ্য বদলের আশায় ১.৫ বছর আগে ১০,০০০ টাকা নিয়ে মাত্র ২টি ভেড়া কিনে শুরু করেন খামার। বর্তমান তার খামারে ভেড়ার সংখ্যা প্রায় ৬০টি। এর মধ্যে বেশ কয়েকটি ভেড়া বিক্রি করে সচ্ছলতা এনেছেন পরিবারে। সরকারি সহযোগিতা পেলে খামারটিকে আরো বড় করার আশা তার। ভেড়া পালনে চিকিৎসা, ওষুধ সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দোকান খোলার অপেক্ষায় এখন ছোটখাটো ব্যবসায়ী। রমজান ও ঈদের মৌসুমে করোনা সংক্রমণের ভয়াবহতা এবং লকডাউনে তাদের পথে বসার উপক্রম হয়েছে। আরো জানাচ্ছেন গোলাম কাদের রুবু। ইসলামপুর রাজধানীতে কাপড়ের সবচেয়ে বড় পাইকারি ব্যবসা কেন্দ্র। চিরচেনা ব্যস্ততম এই এলাকাটি এখন অচেনা। প্রায় ১৫,০০০ পাইকারি দোকান, লাখেরও বেশি কর্মচারী আর সারা দেশ থেকে আসা ব্যবসায়ীদের আনাগোনা। এখন বলতে গেলে সবকিছু নিঃশব্দই। আমাদের কারিগর ফ্যাক্টরি সারা বছর যেভাবে চালিয়ে আমরা প্রস্তুত করে রাখছি, স্টক করে রাখছি, সেই প্রোডাক্টগুলো গত বছরও আমরা ঠিক সময়তে সেল করতে পারিনি, এবছরও আমরা ঠিক সময়তে সেল করতে পারিনি। ইসলামপুরের পাইকারি দোকান থেকে নিউ মার্কেট এলাকার খুচরা দোকান। বন্ধ দোকানের ভিতরে সবই আছে, শুধু নেই ক্রেতা। বৈশাখের ব্যবসা তো গেছেই, এখন ঈদের আগে একটু ব্যবসা করার সুযোগ চান তারা। হাজার কোটি টাকার বিনিয়োগ করে দুশ্চিন্তায় দেশীয় ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলো। যেহেতু রমজান আমাদের মেইন টাইম, গত বছর আমরা একবার ধরা খেয়েছি, এবার আবার সময়টা এসেছিল, যেহেতু করোনা বেড়ে গেছে, আমরা সেদিকে গভর্নমেন্টের সে সিদ্ধান্তকেও রেসপেক্ট জানাই। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চাই। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, অঞ্চল ভিত্তিক। আজকে এক এলাকা, কাল অন্য এলাকা, তারপর পরের দিন দেখা গেল যে অন্য এলাকা, এবং স্থানীয় যে সকল প্রশাসন আছে এবং তাদের নজরদারির মাধ্যমে যদি খুলে দেওয়া হয়, ব্যবসায়ীরা হয়তো বা বেঁচে যেতে পারবে। রাজধানী থেকে শুরু করে শহর, বন্দর, গ্রাম সব জায়গাতেই ব্যবসায়ীদের হাহাকার। প্রায় ৫৪ লাখ ছোট ব্যবসা প্রতিষ্ঠান, আর এখানে জড়িত ২,১৪,০০,০০০ মানুষ। আমরা আমাদের জীবনও বাঁচাতে হবে, আমাদের জীবিকাও নির্ভর করতে হবে। নির্বাহ যদি আমরা জীবিকা না করতে পারি, আমাদের এই জীবন তো থাকবে না, হাহাকার। আমরা সেই স্বাস্থ্যবিধি মেনেই আমাদের জীবিকা নির্বাহের জন্য আমাদের দোকানগুলো খুলে রাখা অত্যন্ত আবশ্যক। ছোট ছোট এমন উদ্যোক্তা আর ব্যবসায়ীদের সাথে একমত অর্থনীতিবিদরাও। তারাও বলছেন, লকডাউন নয় সমাধান, জীবন আর জীবিকার সমন্বয়ে। স্বাস্থ্যবিধি যদি মানুষ মেনে চলে তাহলে কিন্তু কিছু চলাফেরা চালু রাখা সম্ভব। দীর্ঘমেয়াদে লকডাউন দিয়ে আমরা দিতে পারবো না, এবং লকডাউন দিয়ে আসলে সেটা কতখানি কার্যকর করা যাবে মানুষের যদি সমস্যায় পড়ে জীবিকা, তাহলে কাজে সেই বিবেচনায় আমাদেরকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার দিকে নজর দিতে হবে। পাশাপাশি এসব ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রণোদনা দেওয়ার পরামর্শও দেন তিনি। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। আবারও সময় হলো বাইজেস্টিল বিরতির। এরপর যা থাকছে: ৫৩ নাবিক সহ ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ। পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৪ লক্ষ্য ছিলেন চীনা রাষ্ট্রদূত। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ এট 3-তে স্বাগত জানাচ্ছি। এবার দেশের বাইরের খবর জানাবো।
53 জন নাবিক সহ ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন বালি উপকূলের কাছে নিখোঁজ হয়েছে। ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির নৌবাহিনী। বালি দ্বীপের দক্ষিণে মহড়ায় অংশ নিয়েছিল কেআরআই নাঙ্গালা 402 নামের ওই সাবমেরিনটি। হঠাৎ এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশীয় সেনাবাহিনী প্রধান জানিয়েছেন সাবমেরিনটি খোঁজার কাজ শুরু হয়েছে। সাবমেরিনটি উদ্ধারে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াকেও অনুরোধ করেছেন তারা। নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, বুধবার বালি উপকূল থেকে 60 মাইল দূরে জার্মানির তৈরি সাবমেরিনটি নিখোঁজ হয়। সমুদ্রের ওই এলাকাটি অনেক গভীর। 70 দশকের শেষ দিকে তৈরি ওই ডুবোযানটি ইন্দোনেশিয়ার 5টি সাবমেরিনের একটি। পাকিস্তানের কোয়েটা শহরে সেরেনা নামের একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে 4 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে গতরাতে হোটেলটির পার্কিং লটে এই হামলার লক্ষ্য ছিল চীনা রাষ্ট্রদূত। হামলার কিছুক্ষণ পরেই পাকিস্তানি তালেবানরা এর দায় স্বীকার করেছে। আফগান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়াটার এই হোটেলেই উঠেছিলেন চীনা রাষ্ট্রদূত। তবে হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ পাকিস্তানি গণমাধ্যম ARY নিউজ টিভিকে জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ির সাহায্যেই এই হামলা চালানো হয়। এটি একটি সন্ত্রাসী হামলা। তিনি আরও বলেন, চীনা রাষ্ট্রদূত নং রং ওই সময় অন্য জায়গায় একটি অনুষ্ঠানে ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে বেলুচিস্তান প্রদেশে হামলার মাত্রা বাড়িয়েছে জঙ্গি গ্রুপগুলো। তালেবানরা জানিয়েছে তাদের আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে এই হামলা করেছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ ষষ্ঠ দফায় 43টি আসনে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তায় স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এ দফায় মোট ভোটার 1,04,09,000। সব দল মিলে প্রার্থী 306 জন। আজকের নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ ও বিজেপি নেতা মুকুল রায়ের মতো প্রার্থীদের। রয়েছেন চিত্র পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মতো তারকারাও। নির্বাচনী সহিংসতার ভয়কেও ছাপিয়ে গেছে কোভিড-19 সংক্রমণের ভয়াবহতা। পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত হয়েছেন 10,784 জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 6,88,956। এ দফায় ভোট গ্রহণের আগে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছিল সব দলই। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিকে বিক্ষোভ চলার সময় বিভিন্ন শহর থেকে 1000-এর বেশি মানুষকে আটক করেছে পুলিশ। রাজধানী মস্কো সহ 29টি শহরের বুধবার নাভালনির সমর্থকদের এই বিক্ষোভে অনুষ্ঠিত হয়। আর আন্দোলনকারীরা নাভালনির মুক্তি চাওয়ার পাশাপাশি তার সুচিকিৎসার দাবিও তোলেন। বিরোধী নেতাকর্মীরা দাবি করছেন, বিভিন্ন শহরে 14,000-এর বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। নাভালনিকে কারাগারে নেয়ার পর এটি সবচেয়ে বড় জামায়াত। 44 বছর বয়সী নাভালনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। নাভালনি বর্তমানে রাশিয়ার কারাগারে আছেন। গত 31 মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন তিনি। পিঠে তীব্র ব্যথা ও পায়ে অসাড়তার জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে অনশনে যান এই বিরোধী নেতা। নাভালনির পরিবার, চিকিৎসক, আইনজীবীরা বলছেন তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে নাভালনিকে গত সোমবার কারা হাসপাতালে ভর্তি করা হয়। খেলার খবর। IPL-এ আজ একমাত্র ম্যাচে কোহলি ডিভিলিয়ার্সের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে মুস্তাফিজ স্যামসনের রাজস্থান রয়্যালসের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। অন্য যে কোনো আসরের থেকে এবার দারুণ ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা 3 ম্যাচে জিতেছে কোহলি ডিভিলিয়ার্সরা। চতুর্থ জয় খুঁজে থাকা বেঙ্গালুরু আজকের ম্যাচ জিতলে চেন্নাইকে সরিয়ে শীর্ষস্থান দখল করবে। দলীয় জয়ে বেঙ্গালুরু ভক্তরা খুশি হলেও কোহলি বড় স্কোর না করায় কিছুটা চিন্তায় রয়েছেন তারা। তবে ডিভিলিয়ার্স ম্যাক্সওয়েলের বিধ্বংসী ফর্ম আরসিবির আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে রেখেছে। এদিকে 3 ম্যাচে একটিতে জিতেছে মুস্তাফিজের রাজস্থান। ব্যাটসম্যানদের ধারাবাহিক ফর্মে না থাকার কারণ জয়ের সম্ভাবনা তৈরি করেও 2টি ম্যাচে হেরেছে তারা। ফর্মে থাকা বেঙ্গালুরুকে হারিয়ে জয় ফিরতে চাইবে বাটলার স্যামসনরা। দুই দলের 23 বারে দেখায় 10টি করে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু ও রাজস্থান। ম্যাচ
বাকি 3টি ম্যাচে কোনো ফলাফল হয়নি। শেষ করব নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। স্বাস্থ্যবিধি না মানলে করোনার তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। টিকার সংকট হবে না আশা পররাষ্ট্রমন্ত্রী, ভারত চেষ্টা করছে জানালেন হাই কমিশনার। 200 শয্যা নিয়ে করোনা চিকিৎসায় যুক্ত হল হৃদরোগ ইনস্টিটিউট। এখনো গ্রেফতার হয়নি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের নির্দেশদাতারা। মুমিনুলের সেঞ্চুরিতে ক্যান্ডিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ডায়রিয়া রোগীতে পূর্ণ পিরোজপুরের সব হাসপাতাল। লকডাউনে না বিশ্বাস, দোকান খোলার অপেক্ষায় ছোট ব্যবসায়ীরা। 53 নাবিক সহ ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ। পাকিস্তানের বিস্ফোরণে নিহত 4, লক্ষ্য ছিলেন চীনা রাষ্ট্রদূত। এই ছিল নিউজ আওয়ারের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে এন লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।